कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। 1993 সালের বাজিগর সিনেমার শাহরুখ খানের এই বিখ্যাত ডায়লগ নিশ্চয়ই আপনাদের মনে আছে। রিলের সেই ডায়লগটাই বাস্তবে ফিরে এলো। ভাবছেন হঠাৎ কেন এ কথা বলছি, তাই তো? আসলে গত 37 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় রাজনীতির যে ছবিটি সামনে আসছে, তাতে কিন্তু ওই বাজিগরের বিখ্যাত সেই ডায়লগটাকেই মনে করিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কিভাবে, তাই তো? দেখুন, গোটা বিষয়টা বুঝতে গেলে যেমন গোটা অনুষ্ঠানটি আপনাদের দেখতে হবে, তেমন কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থেকেই এই বিষয়টা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে এটাও যে কিভাবে ফের একবার মোদি সরকারের কাছে নাকানি চোবানি খেলো বিরোধীরা। এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে রয়েছে 37 দিনের একটি আন্দোলন মাত্র 5 দিনেই শেষ হয়ে গেল কিভাবে? ধর্মেন্দ্র প্রধানের মতন ব্যক্তির পদত্যাগের সিদ্ধান্ত কেন্দ্র শেষ পর্যন্ত মেনে নিল কেন? ককরোচ জনতা পার্টির সমস্ত দাবি মেনে নিয়ে কেন্দ্র হারল নাকি হেরেও জিতে গেল? আন্দোলন প্রত্যাহারের পর ককরোচ জনতা পার্টির মুখিয়া কেন বলছেন এটা সবে শুরু? নিজের মন্তব্যের কারণেই কি এবার বিপাকে পড়তে চলেছেন অভিজিৎ দীপকে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দিল্লির যন্তর মন্তর গত 37 দিন ধরে আরশোলাদের অবস্থানে সরগরম থাকলেও রবিবার সকাল থেকে একেবারেই ফাঁকা, শুনশান। 25শে জুলাই শনিবার রাতেই বাড়ি ফিরে গিয়েছে সমস্ত আরশোলা। রাত থেকেই এলাকা পরিষ্কারের কাজে লেগে পড়েছে প্রশাসনিক কর্তারা। খুলে ফেলা হয়েছে মঞ্চ, সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড। 26শে জুলাই রবিবার সকালেও নিরাপত্তা রক্ষীদের ফাঁকা যন্তর মন্তরে ইতিউতি ঘুরে বেড়াতে দেখা গেছে। বহুদিন পর নিজ নিজ বাড়ির বিছানায় ঘুমিয়েছেন আরশোলারা। তাদের এতদিনের আন্দোলন সার্থক হয়েছে। তাদের সবকটি দাবি মেনে নিয়েছে কেন্দ্র। পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তার জায়গায় শিক্ষা মন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে। শনিবারের এপিসোডেই বলেছিলাম কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠে নামার সাথে সাথে এই পরিস্থিতি ঘুরতে শুরু করেছিল। 20শে জুলাই কেন্দ্র এবং ককরোচের প্রথম বৈঠকের পর মাত্র 5 দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হয়েছে। এখানে খেয়াল করে দেখুন, প্রথমে সংসদ অভিযানের দিনই ককরোচ জনতা পার্টির 2 সদস্যের ঠান্ডা ঘরে বসে কেন্দ্রের সঙ্গে বৈঠকের ঘটনায় ককরোচদের মধ্যেই ফাটল ধরেছে। আবার কংগ্রেসের এক সাংসদকে কাজে লাগিয়ে ওয়াংচুকের অনশন প্রত্যাহার করানো হয়েছে। এই ঘটনাকে অসাধারণ কূটনৈতিক খেলা বলছেন রাজনৈতিক কোচরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি এমন হলো ককরোচ জনতা পার্টির সব দাবি মেনে নিল কেন্দ্র? বিশেষ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেও শিলমোহর দিল। দেখুন, এক্ষেত্রে আমি কিন্তু খুব একটা অবাক হইনি, কারণ 21শে জুলাইয়ের এডিটার্স ডায়েরির অনুষ্ঠানেই আপনাদের বলেছিলাম ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আসন্ন। কিন্তু প্রশ্ন হলো এতদিন পর এই দাবি মেনে নিল কেন কেন্দ্র? সূত্র বলছে আগেই 2 বার পদত্যাগ করতে চেয়ে নেতৃত্বের কাছে দরবার করেছিলেন ধর্মেন্দ্র প্রধান, কিন্তু তার সেই ইস্তফার আর্জি নাকচ করে দেয় সরকার। কিন্তু তারপর কি এমন হলো যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হলো? দেখুন, সমস্যা সমাধানে শিক্ষায় সংস্কারের দিকে নজর দিয়ে প্রথমে আন্দোলনকারীদের কনফারেন্সে আনার চেষ্টা হয়েছিল বটে। এক্ষেত্রে এনটিএর 47 জনকে বরখাস্ত, শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এরপরেও ওই ককরোচ জনতা পার্টি তাদের প্রধান দাবিতে অনড় থাকে। শুক্রবারের বৈঠকের পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে 24 ঘন্টা সময় নিলেও শনিবার 25শে জুলাই সময়ের আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। আসলে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টিকে আর দীর্ঘায়িত করতে চায়নি, কারণ একদিকে এই ককরোচদের সামনে রেখে দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছিল, অন্যদিকে ককরোচ জনতা পার্টির সদস্যরা আবার নতুন করে সংসদ অভিযানের পরিকল্পনাও নিচ্ছিল। এই পরিস্থিতি জিয়ে রাখলে কেন্দ্রের আসল উদ্দেশ্যগুলো থমকে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই দাবি মেনে নিয়ে ককরোচদের আন্দোলনে দাড়ি টেনে দেওয়া হলো।
এবার কেউ মনে করতেই পারেন যে আন্দোলনের জেরে কেন্দ্র পিছু হটল, ককরোচ জনতা পার্টির জয় হলো। যারা এমনটা ভাবছেন তারা সেটা ভাবতেই পারেন, কারণ এটা তো ঠিক যে ককরোচ জনতা পার্টির জয় হয়েছে, তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু যারা ভাবছেন কেন্দ্র হেরে গেল, তাদের জন্য ফিরে আসছে সেই ওই শাহরুখ খানের সুপারহিট ডায়লগ, কভি কভি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায়। প্রশ্ন হচ্ছে, কেন্দ্র যদি হেরে গিয়েই থাকে তবে আবার জিতছে কিভাবে? তাই তো দেখুন, আগেই বলেছি, ককরোচদের সামনে রেখে একটা বহিরাগত শক্তি ভারতকে অশান্ত করার যে অভিযোগ উঠে আসছিল তা কিন্তু একেবারেই অমূলক বা অযৌক্তিক নয়। কারণ গোটা আন্দোলনে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা আসছিল কোথা থেকে? ছাত্রদের আন্দোলনকে সামনে রেখে বহু ব্যক্তি নেমে পড়েছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। এমনকি বিরোধীরাও ছাত্রদের আন্দোলনের আগুনে নিজেদের তাওয়া বসিয়ে রুটি সেঁকা শুরু করেছিল। কেন্দ্র এক পা পেছনে টেনে ককরোচদের জিতিয়ে দিল ঠিকই, কিন্তু হুড়মুড়িয়ে পড়ল ওরা সবাই। কেন্দ্রের কাছে ফের একবার পর্যদস্ত হলো বিরোধীরা। কাজে এলো না রাহুল গান্ধীর এত কসরত, মাঠে মারা গেল অরবিন্দ কেজরিওয়ালের উস্কানি, আর দিল্লির যন্তর মন্তরে যাওয়াই হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর খেয়াল করে দেখুন, যে ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার করে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল, সেই কেন্দ্রই ছাত্র যুবদের দাবি মেনে নিয়ে এখন তাদের পাশে থাকার বার্তা দিচ্ছে। শনিবারই এক্স পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টির কাছে কোনো পদ বা ক্ষমতার চেয়ে দেশের স্বার্থ, যুব সমাজ এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন বলে দাবি করেছেন তিনি। অর্থাৎ আন্দোলনের সিম্প্যাথিটাও বিরোধীদের থেকে কেড়ে নিয়েছে এখন কেন্দ্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনী ময়দানের বাইরে বিরোধীদের এভাবে পর্যদস্ত করার প্রয়োজন পড়ল কেন কেন্দ্রের? সত্যিই কি বিরোধীদের চক্রান্ত ভেস্তে দিতেই এই ককরোচদের কাছে হেরে গেল মোদী সরকার, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সমীকরণ? বাজিগরের আসল বাজিটা কি, আর নিজের মন্তব্যের কারণে কেনই বা এবার বিপাকে পড়তে চলেছেন অভিজিৎ দীপকে? বলবো সে কথা। দেখুন, কেন্দ্রের মোদী সরকারের কাছে এই মুহূর্তের এক নয় একাধিক রাজনৈতিক এজেন্ডা রয়েছে, যা আগামী সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আগামী বছরের শুরুর দিকেই রয়েছে দেশের 5 রাজ্যের নির্বাচন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উত্তরপ্রদেশ। এছাড়াও রয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুর। যা জানা যাচ্ছে তাতে এবার এই 5 রাজ্যের নির্বাচন কিছুটা এগিয়ে আসতে পারে। 5 রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চ মাসে। নিয়ম অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষের আগেই ভোট হয়ে যাওয়ার কথা। সচরাচর এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হয়, কিন্তু এবার সেটা কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় এগিয়ে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। খুব স্বাভাবিকভাবে এই ভোট এগিয়ে আসছে ধরে নিয়েই ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কেন্দ্রের ওপর চাপ বাড়লে তার প্রভাব এই রাজ্যগুলোর ওপরে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। বিশেষ করে যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, এই 4টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকলেও একমাত্র পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টির সরকার রয়েছে। ককরোচদের আন্দোলনকে হাতিয়ার করে আম আদমি পার্টি নিজেদের গুটি সাজাতে শুরু করেছিল, যা পাঞ্জাব নির্বাচনে বিজেপিকে বিপাকে ফেলতে পারত। কিন্তু পাশা উল্টে গেছে। কারণ আপনাদের জানিয়ে রাখি, গত 19শে জুলাই 2026 পাঞ্জাবেও নিয়োগ পরীক্ষায় এক বড় ধরনের জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এসেছে। পাঞ্জাবের ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, আর যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যে অরবিন্দ কেজরিওয়াল ককরোচ জনতা পার্টির আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রকে প্রশ্ন ফাঁস কাণ্ডে বিপাকে ফেলার চেষ্টা করছিলেন, এখন তার দল আম আদমি পার্টি প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রশ্নের মুখে। পাঞ্জাবের প্রশ্ন ফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির মুখিয়া অভিজিৎ দীপকেও প্রশ্ন করা হয়েছিল যে যদি কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনায় ওই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়, তাহলে পাঞ্জাবে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনায় সেখানে দায়িত্বে থাকা সরকারের বিরুদ্ধেও কি একই দাবি তোলা হবে?
প্রথমে অভিজিৎ এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে বারবার একই প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত জবাবে তিনি বলেছিলেন সেখানেও ব্যবস্থা নেওয়া উচিত। যন্তর মন্তরের আন্দোলন শেষ করে আবার রবিবার সকালে ঘুম থেকে উঠে ভিডিও পোস্ট করেছেন এই অভিজিৎ দীপকে। সেখানে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন সবে তো শুরু, আরো দীর্ঘ পথ যেতে হবে। থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ and love you all, and as I said and as I've been saying since day one that this is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. Jai Hind. প্রশ্ন উঠছে, তবে কি এবার ওই পাঞ্জাবে আম আদমি পার্টির বিরুদ্ধে আন্দোলন শুরু করবে ককরোচ জনতা পার্টি? পদত্যাগের দাবি করবেন অরবিন্দ কেজরিওয়াল বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এমনটা না হলে ওই আম আদমি পার্টির মতন এই ককরোচ জনতা পার্টির বিরুদ্ধেও কিন্তু দ্বিচারিতার অভিযোগ উঠবে, সেটা বলাই যায়। ইতিমধ্যেই পাঞ্জাবে আকালি দল সেই অভিযোগ তুলতেও শুরু করে দিয়েছে। অন্যদিকে আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের নির্বাচন ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। কারণটা আপনাদের সবার জানা, কারণ ভারতীয় রাজনীতিতে একটাই কথা মনে করা হয় যে উত্তরপ্রদেশ যার, দিল্লিও তার। ফলে লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যাতে বাড়তি সুবিধে না পায় তার রাস্তা বন্ধ করাটা প্রয়োজন ছিল। আর ককরোচদের আন্দোলনের জেরে কেন্দ্রের হেরে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো সংসদে চলতি বাদল অধিবেশনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চাইছে কেন্দ্র সরকার। এই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে প্রায় প্রতিদিনই সংসদে হই হট্টগোল করে অধিবেশনের কাজ মুলতবি করছিল বিরোধীরা, যার ফলে ওই বিলগুলো পেশ করাই যাচ্ছিল না। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ায় আন্দোলনকারীদের হাতে আর কোনো ইস্যু আপাতত রইল না। বিরোধীদের আন্দোলনও একেবারে অকেজো হয়ে গেল। উল্টো দিকে সরকারের বলার জায়গাও তৈরি হয়ে গেল। দেখুন, যে সমস্ত বিলগুলো এই কেন্দ্রের ঝুলিতে রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিলিমিটেশন বিল এবং সংবিধান সংশোধনী বিল 2026। এছাড়াও রয়েছে পাবলিক এক্সামিনেশন সংশোধন বিল 2026, কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন সংশোধন বিল 2026, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026, আয়কর সংশোধন বিল 2026, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধন বিল 2026, সুপ্রিম কোর্ট সংশোধন বিল 2026, জন্ম মৃত্যু নিবন্ধন বিল 2026 এবং জাতীয় সম্মানের প্রতি অসম্মান প্রতিরোধ বিল 2026। ককরোচদের এই আন্দোলনের ফলে এই প্রক্রিয়াটাই কিন্তু একেবারে থমকে গিয়েছিল। কেন্দ্র এক পা পেছনে টেনে এবার এই বিলগুলো পাশ করানোর রাস্তা তৈরি করে নিল বলেই কিন্তু মনে করা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিলিমিটেশন বিল এবং সংবিধান সংশোধনী বিল। আপনারা জানেন যে এর আগে এই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলটি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভাবে আগের অধিবেশনে মোদী সরকার পাশ করাতে পারেনি। কিন্তু বাংলার রাজনৈতিক পট পরিবর্তন সহ একাধিক ঘটনা গত কয়েক মাসে ঘটে গেছে, যার ফলে বিলটি ফের একবার পেশ করার জল্পনা কিন্তু তীব্র হয়েছে। আগামী 13ই আগস্ট পর্যন্ত চলা এই সংসদের বাদল অধিবেশনে সরকার ফের ওই বিলটি পেশ করতে পারে। প্রস্তাবিত ওই বিলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করা এবং আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। অন্যদিকে রয়েছে লোকসভায় সংবিধান বিল। গত 17ই এপ্রিল সংসদীয় আসন সংখ্যা বাড়ানো এবং মহিলাদের জন্য 33% সংরক্ষণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে আনা এই বিলের পক্ষে ভোট পড়েছিল 298টি আর বিপক্ষে ছিল 230টি। এই ধরনের সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে লোকসভা এবং রাজ্যসভায় উভয় কক্ষেই বিশেষ 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনীয় সমর্থন না থাকায় পাশ হয়নি বিলটি। কিন্তু এবার সেই সংখ্যার কিন্তু অনেক কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি পরিচালিত এনডিএ সরকার। কারণ লোকসভার হিসেব বলছে বর্তমানে লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কমপক্ষে 360 জন সাংসদের সমর্থন প্রয়োজন। এই মুহূর্তে এনডিএর সমর্থনে রয়েছে 298 জন সাংসদ, যার মধ্যে ওয়াইএসআরসিপির 4 জন সাংসদও রয়েছেন।
অন্যদিকে তৃণমূল ভেঙে এনসিপিআইতে যোগদান করা 20 জন সাংসদ এনডিএ শিবিরের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। আবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার 6 জন সাংসদ একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। তারা এনডিএকেই সমর্থন করবেন বলে অনুমান করা হচ্ছে। আর এমনটা হলে এনডিএর শক্তি বেড়ে দাঁড়াচ্ছে 324, কিন্তু তারপরেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে 36টি ভোটে পিছিয়ে থাকছে এনডিএ। এখানে একটা জল্পনা তৈরি হয়েছে। জল্পনাটা হলো এটাই যে ডিএমকে, যারা এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আর থাকতে চাইছে না, তাদের 22 জন সাংসদ এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন দলের 8 জন সাংসদ এনডিএ সরকারকে সমর্থন করতে পারেন। আর এমনটা হলে সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াবে 354। এক্ষেত্রেও প্রয়োজনীয় ওই 360 সংখ্যা থেকে 6টি ভোট কিন্তু পেছনে থাকছে এনডিএ। ফলে বিল পাশের জন্য ফ্লোর ম্যানেজ করাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। বর্তমানে মমতাপন্থী শিবিরে 9 জন সাংসদ এখনও রয়েছেন। এদের মধ্যে 6 জনকেই যদি বিলের পক্ষে নিয়ে আসা যায় তবেই কিন্তু কেল্লা ফতে। 2029-এর লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সংসদে বিল পাশের পথটা প্রশস্ত করাই এখন কেন্দ্রের কাছে পাখির চোখ বলেই মনে করা হচ্ছে। আর সে কারণেই ওই ছাত্রদের কাছে হেরে কেন্দ্র আসলে বড় জয়ের লক্ষ্যেই এগিয়েছে। এখন দেখার বাজিগর আদৌ বাজিমাত করতে পারে কি। আজ এ পর্যন্তই। নমস্কার।